এসএসসি 2026 সালের আমার ভাই বোনেরা, আশা করি ভালো আছো তোমরা। তোমাদের জন্য আমাদের আয়োজন বাংলা প্রথম পত্রের কবিতা খনদ। এটা কেমন আয়োজন সেটা একটু 1 মিনিটে তোমাদেরকে বলি। 1 মিনিট একটু সময় দাও। এটা হলো একটা সুপার ওয়ান শট টাইপের জিনিস। সুপার ওয়ান শট এই জন্য বললাম, আমরা ওয়ান শটে সাধারণত একটা টপিক পড়ে তারপরে প্রশ্নগুলো পড়ে ফেলি, এরকম না? মানে একটা ক্লাসে একটা পূর্ণাঙ্গ শেপ দেওয়ার চেষ্টা করে টপিকটাকে সব কিছু মিলে। এটা ওই রকম। তাহলে সুপার ওয়ান শট কেন? সুপার ওয়ান শট এই কারণে, তোমাদের এখন পরীক্ষা খুব নিকটবর্তী, তো কম সময়ের মধ্যে যেন তুমি বেশি আউটপুট পেতে পারো এখান থেকে। অর্থাৎ ক্লাসের লেন্থ খুব বেশি হবে না, পরিমিত লেন্থ হবে এবং পরিমিত আকারে এমন মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে আলোচনা করা হবে যাতে করে তোমার কোনো প্রবলেম না থাকে। এই জন্য এটাকে খালি ওয়ান শট আমি বলার পক্ষে না, এটা একটা সুপার ওয়ান শট। ওকে, তো চলো আমরা শুরু করে দিই। এবছর যারা পরীক্ষা দিচ্ছ এসএসসি 2026, যারা 2027-এ পরীক্ষা দিবা, সবার জন্য এটা গুরুত্বপূর্ণ, সবার জন্য কাজে লাগবে ইনশাল্লাহ। আমরা আলোচনা করব, কবিতা দিয়ে শুরু করতেছি। কবিতা খনদ মাইকেল মধুসূদন দত্ত। তোমরা জানো সবাই এটা, এই কবিতা পড়ার সুবাদে, যে ওনার নাম মূলত ছিল হচ্ছে মধুসূদন দত্ত। উনি একজন ব্রাহ্মণ পরিবারে জন্মানো মানুষ, দত্ত যেহেতু দেখতে পাচ্ছ, এবং পারিবারিকভাবে জমিদার ছিলেন ওনারা। কিন্তু যখন উনি খ্রিস্টান হয়ে যান জীবনের একটা পর্যায়ে গিয়ে, তখন তার নামের সাথে যুক্ত হয় মাইকেল। জীবনের একটা পর্যায়ে গিয়ে মানে হচ্ছে ওনার জন্ম, যদি দেখো 1824 সালে ওনার জন্ম, আর 1873 সালে উনি মারা গেছেন। মাঝখানে একদম উঠতি বয়সে, যুবক বয়সে 19 বছর যখন তার বয়স, 1843 সাল, এই 1843 সালে তিনি কি হয়ে যান? উনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে যান। যখন তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে যান, তখন তার নামের আগে যুক্ত হয় মাইকেল। এটা তোমার খ্রিস্টান ধর্মের একটা ধর্মীয় পদবি বা ধর্মীয় একটা সাইন নামের আগে। হ্যাঁ, তো আমরা প্রথমত জানি মধুসূদন দত্ত, তারপর থেকে মাইকেল মধুসূদন দত্ত। তো 1824 সালে যশোর জেলার কেশবপুর উপজেলা, বর্তমান আমাদের বাংলাদেশের যশোর, যশোরের কেশবপুর, কেশবপুরের একটা এলাকা আছে নাম হচ্ছে সাগরদাড়ি, ওই সাগরদাড়িতে ওনার জন্ম। এবং তার বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে একটা নদী, ওই নদীর নাম হচ্ছে কপোতাক্ষ। এটা নিয়ে আজকে কথা। দেখো, এটাকে যদি আমরা সন্ধি করি, কপোত যোগ অক্ষ, তো কপোত শব্দের অর্থ কি? কপোত মানে হচ্ছে পায়রা, নাকি? পায়রাদের মধ্যে পুরুষ পায়রা যেটা, এটাকে বলা হয় কপোত। মানে সোজা কথায় বললে অনেকে পায়রা বুঝে কিনাও জানি না, কবুতর, পুরুষ কবুতর। তো কপোত অক্ষ কপোতাক্ষ মানে কবুতরের চোখ। নামটা কি সুন্দর! কপোত যোগ অক্ষ কপোতাক্ষ। তো কপোতাক্ষ কোন কোন সন্ধি হবে এখানে? তুমি যদি দেখো কপোত আর অক্ষ, কপোতাক্ষ মানে স্বরসন্ধি। ওকে, এটাও মনে রাখো যে স্বরসন্ধি। তো আমরা সেই মাইকেল মধুসূদন দত্ত নিয়ে জানবো, এবং মাইকেল মধুসূদন দত্ত বাংলা ভাষা ও সাহিত্যের বিষয়। আমি কাউসার আহমেদ, তোমাদের কাউসার ভাই, যদি সারা ক্লাস ধরেও তাকে শুধু তার জীবনী নিয়ে কথা বলি, তারপরেও খুব সামান্যই তোমাদেরকে আমি জানাইতে পারবো। বুঝতে পারছো? কারণ তার এত বর্ণিল ক্যারিয়ার, লাইফটা, এবং এত বেশি ট্যালেন্টেড ছিলেন উনি, এত দুর্দান্ত মেধা ছিল তার। বাংলা সাহিত্যে প্রায় 6 থেকে 7টা জিনিস আছে যেগুলো ওনার হাত ধরে আসছে। উনি প্রবর্তক রীতিমতো, এর আগে এগুলো বাংলা সাহিত্যে ছিল না। ভাইবা দেখো, উনি সনেট নিয়ে আসছেন, উনি সার্থক নাটক বাংলা সাহিত্যে নিয়ে আসছেন, সার্থক ট্র্যাজেডি, সার্থক প্রহসন নিয়ে আসছেন। তারপর নিয়ে আসছেন প্রথম সার্থক মহাকাব্য, মেঘনাদ বধ যেটা প্রথম সার্থক মহাকাব্য, তার হাত ধরে আসছে। অমিত্রাক্ষর ছন্দ যেটা, এটা তার হাত ধরে আসছে। উনি আধুনিক, সর্বাধুনিক প্রথা বিরোধী লেখক। প্রথা বিরোধী মানে হচ্ছে যে ধারা, যে সিস্টেম সাহিত্যে চলছিল তার বিরুদ্ধে গিয়ে তিনি লিখছেন। তো বিশাল মেধা। বাংলা সাহিত্যে এক কথায় বুঝিয়ে দিই, 3জন সেরা মেধার যদি বলা হয়, রবীন্দ্রনাথ, নজরুল, মাইকেল। একটু সহজে আশা করি তোমাদেরকে আমি রিচ করতে পারছি এই কথাটা দিয়ে। তো এখন আসো আমরা তার জীবনী সম্পর্কে খুব শর্টকাটে জানবো। এসএসসিতে কবি সাহিত্যিকদের জীবনী থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এটার পরিমাণ কম, তবে পরীক্ষায় আসে। দেখো, ওনার জন্ম কোথায়? বলছি যে যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি। আর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ মেঘনাদ বধ। এই মেঘনাদ বধ হচ্ছে মহাকাব্য এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। মহাকাব্য কি? মহাকাব্য হচ্ছে বড় সাইজের কবিতা। এক কথায় যদি বোঝায়, বড় সাইজের কবিতা। এখন বড় সাইজের কবিতা হইলে মহাকাব্য হবে না, বড় সাইজের কবিতা হইলে মহাকাব্য হবে না। মহাকাব্য হওয়ার কিছু নির্দিষ্ট সিস্টেম ফিল আপ করা লাগে। আসো একটু বোঝায় দিই। দেখো, এই হলো একটা উপন্যাস, আর এ হলো ধরো একটা মহাকাব্য। পার্থক্য কি?
পার্থক্য হচ্ছে উপন্যাসে তোমার আমরা গল্পই শুনি, এটা মিল, বাট উপন্যাসে গদ্য ভাষা ব্যবহার করা হয়, এখানে কাব্য ভাষা ব্যবহার করা হয়। বুঝো কিন্তু উপন্যাসে আমরা গল্প শুনি, মহাকাব্য আমরা গল্পই শুনি, কিন্তু প্যাটার্নটা ভিন্ন হয়, এটা গদ্য এটা কাব্য। তাহলে তুমি বলো ভাইয়া যে গল্প আমরা উপন্যাসে শুনি সেটা যদি কবিতা লিখি তাহলে কি এটা মহাকাব্য হয়ে যাবে? না, তাহলে তো কাহিনী কাব্য বলে একটা কথা আছে, তাহলে মহাকাব্য কি? দেখো উপন্যাসে নর্মালি প্লট থাকে, মহাকাব্য নর্মালি কি থাকে? প্লট থাকে। উপন্যাস যেভাবে শুরু হয় বিবরণ দিয়ে একসময় পিকে যায়, তারপর আস্তে আস্তে কাহিনী শেষ হয়। মহাকাব্য এরকম করে বিবরণ দিয়ে শুরু, একসময় পিকে যায়, তারপর আস্তে আস্তে কাহিনী শেষ হয়। তাহলে দুটো এক হয়ে গেল, মিলে গেল। খালি গদ্য আর কাব্য ভাষা ঢং আলাদা না, ঢং আলাদা হইলে আরও কিছু আলাদা ব্যাপার আছে। এটা হলো এই এই যে প্লটটা বললাম না, এই প্লটটা মহাকাব্যের ক্ষেত্রে নির্ধারিত। দুইটা বিষয়ের বাইরে মহাকাব্যের প্লট হয় না। একটা বিষয় হলো কোনো পৌরাণিক বিষয়, মাইথোলজিক্যাল কোনো জিনিস, এর বাইরে কোনো প্লট হয় না। দুই, কোনো ঐতিহাসিক জিনিস, এর বাইরে কোনো প্লট হয় না। এই দুইটা একটু মনে রাখা লাগবে। কোনো ঐতিহাসিক ঘটনা, এখান থেকে মহাকাব্য হতে পারে। কোনো পৌরাণিক বা মাইথোলজিক্যাল জিনিস, মিথ যেগুলো, সেখান থেকে মহাকাব্য হইতে পারে। যেমন একটা পৌরাণিক মহাকাব্যের নাম দেখো, মহাভারত, হিন্দু ধর্মের পৌরাণিক মহাকাব্য। আর ঐতিহাসিক মহাকাব্য যেমন শাহনামা, আবুল কাসেম ফেরদৌসির লেখা খুবই বিখ্যাত মহাকাব্য হচ্ছে শাহনামা। গজনীর সুলতান মাহমুদ, এই সুলতান মাহমুদের সভাকবি ছিলেন আবুল কাসেম ফেরদৌসি। ওখানে বসে শাহ শব্দের অর্থ রাজা বাদশাহ, নামা শব্দের অর্থ ইতিহাস, রাজা বাদশাদের ইতিহাস, অর্থাৎ বেসিক্যালি সুলতান মাহমুদ তার জীবন এবং কর্মকে প্রশংসা করে উৎসর্গ করে বিশাল মহাকাব্য লিখেছিলেন। এটা মূলত নীতিকথা বিষয়ক এবং ওইখানে অনেক ঐতিহাসিক বিষয় এখানে স্থান পাইছে, এই জন্য এটা ঐতিহাসিক। তো মনে রাখো, একটা হচ্ছে পৌরাণিক, একটা ঐতিহাসিক, এই দুইটা প্লট সাধারণত মহাকাব্য ইউজ করা হয়। এই দুইটা প্লটের বাইরে মহাকাব্য হয় না। বাট উপন্যাসের জন্য কোনো প্লট নির্ধারিত নাই, তুমি মাল্টি প্লট থেকে উপন্যাস লিখতে পারবা, উপন্যাস লেখা সম্ভব। তাহলে মহাকাব্যের সাথে কাহিনী কাব্যের যে মূল পার্থক্যটা, এই কাহিনী কাব্যের মূল পার্থক্যটা এটাই। কাহিনী কাব্যের ক্ষেত্রে প্লট পৌরাণিক হওয়ার দরকার নেই, ঐতিহাসিক হওয়ার দরকার নেই। যে কোনো ঘটনাকে সিনেম্যাটিকভাবে উপস্থাপন করলে সেটা কাহিনী কাব্য হয়। যেমন নকশি কাঁথার মাঠ, তোমরা জসীমউদ্দিনের বিখ্যাত কাহিনী কাব্যের নাম শুনছো, নকশি কাঁথার মাঠ। এই নকশি কাঁথার মাঠে কি আছে? কাহিনী, সিনেমার মতো। ওখানে নায়ক নায়িকা আছে, একজন নাম রূপাই বা রূপা নায়ক, আর তার নায়িকার নাম হচ্ছে কি বলে তোমার হচ্ছে রূপা, আর হচ্ছে তোমার সুজন, আর দুলি হচ্ছে সুজন বাদিয়ার ঘাটে। আর এখানে হচ্ছে রূপা মিয়া। নকশিকাথার মাঠের মধ্যে হচ্ছে নায়কের নাম হচ্ছে রূপা মিয়া, আর নায়িকার নাম তো ভুলে গেলাম কেন এই মুহূর্তে। আচ্ছা একটু লিখে দিই, লিখলে হয়তো মনে পড়বে। জসীমউদ্দিনের কাহিনী কাব্য যেটা, সেটা হচ্ছে সুজন বাদিয়ার ঘাট। সুজন বাদিয়ার ঘাট, এটার মধ্যে নায়ক হচ্ছে তোমার সুজন, আর নায়িকা হচ্ছে দুলি। আর হচ্ছে তোমার নকশি কাঁথার মাঠ। এখানে যে নায়কের নাম হচ্ছে রূপা বা রূপাই, আর নায়িকার নাম ভুলে গেছি ভাইয়া, কিছুক্ষণ পরে মনে হলে সাথে সাথে লিখে দিব। তো এই নকশিকাথার মাঠের মধ্যে কি আছে? নকশিকাথার মাঠের মধ্যে আছে যে এই রূপাইয়ের সাথে প্রেম হয় তার নায়িকার। হ্যাঁ, যখন প্রেম হয়, প্রেম হইলে দুজনের মধ্যে বিয়ে হয়, বিয়ে হইলে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়। মানে রূপাইদের গ্রাম আর পাশের গ্রামের মধ্যে গ্রামীণ পটভূমিতে ঝগড়া হয় না, আমাদের ব্রাহ্মণবাড়িয়া দেখো না, দুই দল ঠেটা নিয়ে মারামারি করতেছে, ওই রকম মারামারি হইলে রূপাইদের লোকজন বিপরীত পক্ষের এক লোককে মারা ফেলে, মার্ডার করে ফেলে আর কি। মার্ডার করে ফেললে তো রূপাই মামলা খায়, মামলা খায় দেশান্তরী হয়ে যায়, মানে এলাকা ছেড়ে চলে যায় পুলিশের হাত থেকে বাঁচার জন্য, গ্রেফতার এড়াইতে। তো এইদিকে তার যে স্ত্রী, যাকে সে এতদিন ভালোবাসতো, তারপরে বিয়ে করে নিয়ে আসছে, সুখের সংসার ছিল, সে স্ত্রী হয়ে যায় একা। বুঝতে পারছো? সে স্ত্রী একা হয়ে যায়। রূপাইয়া সাজু, এই যে মনে পড়বে না, মনে পড়ছে, রূপাইয়া সাজু। তো সাজু একা হয়ে যায়। সাজু এইদিকে কষ্টে থাকে, সাজু এতটাই কষ্টে থাকে যে স্বামীর বিরহে আস্তে আস্তে খাওয়া নাওয়া ছেড়ে দিয়ে বিভিন্ন অসুখে আক্রান্ত, একসময় সে মারা যায়। মারা যাওয়ার আগে তার যে স্বপ্নগুলো আছে, তার যে চাওয়া পাওয়াগুলো আছে, এগুলোকে সে নকশি কাঁথার মধ্যে খোদাই করে দিয়ে যায় এবং তার কবরের উপরে এই কাঁথাকে বিছাই দেওয়া হয়। লম্বা ঘটনা, তোমাকে আমি 1 মিনিটে বললাম।
সো এই যে দেখো সিনেমার মতো ঘটনা, এটা হচ্ছে সিনেমাটিক, এটা কাহিনী কাব্য, এটা মহাকাব্য না। এই যে সুজন বাদিয়ার ঘাট, সুজনের সাথে দুলির প্রেম এবং পরবর্তীতে ট্র্যাজেডি, এটা হলো সুজন বাদিয়ার ঘাট, এগুলোর নাম কাহিনী কাব্য। তাহলে এখানে আমরা রূপায়ার সাজুর মধ্যে যেটা দেখি, সুজন আর দুলির মধ্যে যেটা দেখি, এগুলো কাহিনী কাব্য। বাট তুমি এখানে কোনো পৌরাণিক বিষয় নিয়ে, যেমন মহাভারত হয়েছে, ঐতিহাসিক বিষয় নিয়ে শাহনামা হয়েছে, এরকম যদি হয় এবং এর কিছু নির্দিষ্ট লক্ষণাক্রান্ত আছে, তখন সেগুলোকে বলা হয় মহাকাব্য। ওকে, এরপরে আসো তিলোত্তমা সম্ভব, বীরাঙ্গনা, ব্রজাঙ্গনা, চতুর্দশপদী কবিতাগুলি। এর মধ্যে চতুর্দশপদী কবিতাগুলি যেটা, এটাই হচ্ছে সনেট। সনেট, এখন প্রশ্ন হচ্ছে সনেট কি? আমরা আজকে সনেট পড়বো, একটু অপেক্ষা করো। আমাদের আজকে নাটকটাও সনেট, আর কি বলে কবিতাটা। এরপরে উল্লেখযোগ্য নাটক কৃষ্ণকুমারী, বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি। প্রশ্ন হবে ভাইয়া ট্র্যাজেডি কি? দেখো, নাটক বিষয়বস্তুর দিক থেকে যদি ভাগ করো, নাটক বেসিক্যালি 3 রকম, মনে রাখবা। একটা হচ্ছে ট্র্যাজেডি বা ট্র্যাজেডি যেমনি পড়ো, আরেকটা হচ্ছে কমেডি, আরেকটা হচ্ছে প্রহসন। এখন এই তিনটাকে যদি ডিস্টিংগুইশ করতে চাই, ট্র্যাজেডি মানে হচ্ছে কষ্ট, এক বুক জ্বালা। কমেডি মানে হচ্ছে হাস্যরস, তুমি হাসতে হাসতে পেটে খিল দিয়ে শেষ করবা। প্রহসন মানে হচ্ছে একই সাথে হাস্যরস প্লাস সামাজিক বার্তা, এই দুইটা জিনিসই পাবা। হাস্যরস প্লাস সামাজিক বার্তা, এই দুটোই পাবা এখানে। হ্যাঁ, তাহলে নাটকের মধ্যে বিষয়বস্তুগত 3টা ক্যাটাগরি আছে। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি যেটা, সেটার নাম হচ্ছে কৃষ্ণকুমারী। এরপরে আরও তিনি নাটক লিখছেন, দেখো। তিনি 1843 খ্রিস্টাব্দে, মাত্র 19 বছর বয়স তখন তার, তখন তিনি খ্রিস্টান হয়ে যান এবং নামের সাথে যুক্ত হয় মাইকেল। তিনি বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে যোগ করেছেন নতুন মাত্রা। অমিত্রাক্ষর ছন্দ কি? সনেট তো একটু পরে বোঝাবো কবিতার ভিতরে গেলে। অমিত্রাক্ষর মানে হচ্ছে ছন্দের মধ্যে মিত্র থাকবে না, মিল থাকবে না, গদ্য ছন্দের একটা প্রভাব। এমন নর্মালি আমরা কবিতার লাইনের শেষের দিকে অন্ত মিলে পরে পরে সুরে সুরে পরে পরে অভ্যস্ত। যেমন শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। আগেরটা হলো শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে, এই যে ঋণে। বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে, পরেরটা কিনে। কহিলাম আমি তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। আগেরটা নাই, পরেরটা ঠাই। অথবা তুমি যে ছড়াগুলো পড়ো, শেষের দিকে ছন্দে ছন্দে মিল থাকে। অমিত্রাক্ষরের মধ্যে এরকম তুমি মিল পরিলক্ষিত হবে না, দেখলে বুঝবা না আর কি। মানে উপরের লাইনের নিচের লাইনের যে শেষ টোনটা, এটা মিলবে না। বোঝা গেল? যেমন ধরো, তুমি ইন্টারে গেলে পড়বা বিভীষণের প্রতি মেঘনাদ, খুব দারুণ অমিত্রাক্ষর বোঝানোর জন্য, খুবই নাইস। মেঘনাদবোধ কাব্য থেকেই যদি একটু পড়ি। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, জারিরু কেমনে লক্ষণ পশিল রক্ষপুরে, হায় তা তো উচিত কে তব এক আজ, নিকষা সতী তোমার জননী সহোদর রক্ষ শ্রেষ্ঠ, শুলিশম্ভ নিভ কুম্ভকর্ণ। আমি 6 লাইন পড়ছি, তুমি কি বুঝছো আগামাথা? আগামাথা বোঝার কোনো জো নাই, চান্স নাই, এমন হলে তাকে অমিত্রাক্ষর বলে। তো অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট আনছেন তিনি। এরপরে 1873 খ্রিস্টাব্দের 29 জুন তিনি মারা যান। এখন আসো আমরা আজকের কবিতার মধ্যে চলে যাই। কবিতার মধ্যে গিয়ে কবিতাটাকে একটু বুঝি। একটু ভালো করে শোনো, তোমরা এই কবিতা জানো, পারো, 2 বছর ধরে পড়াশোনা করছো এটার উপরে। শেষ মুহূর্তে একটু বলে দিই, মাইকেল মধুসূদন সনেটগুলো লিখছেন তার লাইফের শেষ দিকে। তার লাইফের শেষ দিকে মানে হচ্ছে তার মূল সৃষ্টিশীল সময় যেটা, সেটা হচ্ছে 1858 থেকে 1862, এই 4 বছর। বিশ্বাস করো, এই 4 বছর। তুমি যে বিখ্যাত যতগুলো বই এখানে নাম দেখছো না, ওই যে কৃষ্ণকুমারী, মেঘনাদ বধ, বীরাঙ্গনা কাব্য, ব্রজাঙ্গনা কাব্য, তার যেটার জন্য তিনি মাইকেল, যেটার জন্য তিনি মহানায়ক হয়েছেন সাহিত্যে, এই কাজগুলো তিনি এই টাইমে করছেন। ওকে, যেহেতু আমরা সুপার ওয়ান শটের মতো আগাচ্ছি, সো তার জীবনীতে আমি খুব ডিটেইলে তোমাকে এখন জানাইতে পারছি না। তোমাদের সামনে পরীক্ষা, তোমরা যেন কম সময়ে ম্যাক্সিমাম জিনিস শিখে ফেলতে পারো, প্রয়োজনীয় জিনিসগুলো, আমি সেই দিকে মানে টার্গেট করে আগাচ্ছি আর কি। এই জন্য ওটার ডিটেল এখন আমি বলতে পারছি না তোমাদেরকে। বড় হও, ইন্টারে আসো, একদম সব পানি করে দিব। তো 1854 কি বলে 58 থেকে 1862, এই 4টা বছরে তিনি সব তার অমর কীর্তিগুলোকে করছেন। সনেট তিনি তখন করেননি, সনেট করছেন একটু পরে। ইতিহাস বলছে তিনি শেষ দিকটা ফ্রান্সে ছিলেন, ইংল্যান্ডে ছিলেন।
1873-এ তিনি তো মারা গেছেন, তার কিছুদিন আগে তিনি কলকাতায় ফিরে আসছেন। তো 1864-65 পর থেকে উনি বিদেশে ছিলেন। উনি গেছিলেন মূলত ইংল্যান্ডে, ওখানে খরচ বেশি, এই জন্য তিনি ফ্রান্সের ভার্সাইতে থাকতেন ব্যারিস্টারি পড়ার জন্য। তো ওই সময়টা তিনি যখন বিদেশে ছিলেন তখন তিনি দেশকে খুব মিস করতেন, দেশের প্রকৃতিকে খুব মিস করতেন। তার মিস করার তালিকায় এই নদীটাও আছে, কপোতাক্ষ নদ, যেটা বাড়ির পাশ দিয়ে চলে যাওয়া। উনি খুব বড় লোকের ফ্যামিলিতে জন্মাইছিলেন তো, এবং প্রচুর টাকা উনি খরচ করছেন, ইনকাম করেও করছেন, বাপের টাকাও খরচ করছেন। পরে উনি খ্রিস্টান হয়ে যাওয়ার পরে ত্যায্যপুত্র হন, এরপরে উনি অর্থকষ্টও ছিলেন, নানান কাহিনী তার লাইফে ছিল। তো বিদেশে যাওয়ার পরে তিনি একে তো অর্থকষ্টে ছিলেন, দ্বিতীয়ত দূর দেশে ছিলেন, কাছের মানুষ ছিল না, এবং নিজের দেশ, দেশের প্রকৃতি, মানুষ সব কিছুকে তিনি প্রচণ্ড মিস করতেন। এই মিস করার তালিকায় নদীটা আছে, কপোতাক্ষ নদ। এখন তুমি তো প্রশ্ন করবা যে ভাইয়া নদ নাকি নদী, আমরা কোনটা বলবো? দেখো, ভৌগোলিকভাবে নদ আর নদীর মধ্যে কোনো পার্থক্য নাই, যেটা নদ ওটাই নদী। ভৌগোলিকভাবে দুটোই তো পানির প্রবাহ। তুমি মেঘনা বলতেছো নদী, পানি যাচ্ছে, ব্রহ্মপুত্রকে বলতেছো নদ, ওটা দিয়ে কি শরবত যায়? ওটা দিয়ে তো পানিই যায়। তাহলে পার্থক্য কই? পার্থক্যর নামে। যেটা শুনতে পুরুষ পুরুষ লাগে, বেটা বেটা লাগে, সেটা নদ। আর যেটা শুনতে নারী নারী মনে হয়, সুরমা, মেঘনা, যমুনা, এগুলো হচ্ছে নদী। বিভক্তিগত একটা নামের মধ্যে পার্থক্য আছে। দেখো, নদ বা শূন্য বিভক্তি, কিছু নাই। আর নদী, নদী যদি নদী নদী যখন বলবা, দেখো এখানে একটা আসছে, আবার ওই নারী নারী নামগুলো শুনতে পারো, মেঘনা, সুরমা, যমুনা, দেখছো এরকম আর কি। তো এটা আসলে কোনো খুব লেজিট কোনো ব্যাখ্যা না, খুব ভ্যালিড কোনো কিছু না এটা। হ্যাঁ, তো কপোতাক্ষকে আমরা নদ বলি। তো বিদেশে গিয়ে তিনি কপোতাক্ষকে মিস করতেছেন। মিস যখন তিনি করতেছেন তখন তিনি কপোতাক্ষকে নিয়ে লিখছেন যে, হ্যাঁ নদ, তুমি তো আমার শৈশবের নদ, তোমার কথা আমার প্রচণ্ড মনে পড়ে। আমি তোমার জল পান করে বড় হয়েছি। সন্তান যেরকম মায়ের স্তনের দুধ পান করে বড় হয়, আমি ওই রকমভাবেই শৈশবে তোমার জল পান করছি। আমার কাছে তোমার জল সন্তানের জন্য যেরকম মায়ের বুকের দুগ্ধ, তোমার জল আমার কাছে ওই রকম। অর্থাৎ একটা সন্তানের কাছে তার মায়ের স্তনের দুধ যতটা দামি, যতটা মানে তার জন্য কল্যাণকর, ভালোবাসার বন্ধনের, মাইকেলের কাছে কপোতাক্ষের জল ঠিক তেমনি, তিনি কতখানি ভালোবাসছে। সেক্ষেত্রে এই বাংলাদেশটা হচ্ছে তার মা, আর এই নদ বা নদীর জলটা হচ্ছে মায়ের বুকের দুধের ধারা। বোঝা গেল? তাহলে কত প্রবল দেশপ্রেম তার এই কবিতার মধ্যে আসছে, খেয়াল করে দেখো, একটু চিন্তা করলেই বুঝতে পারবা। এরপরে বলছে যে, আমি বিদেশে আছি, আমি তোমাকে মিস করি, আমি তোমার প্রতি অনুরোধ করি, আমি যে তোমাকে ভালোবাসি, বাংলাদেশ এবং এদেশের মানুষকে আমি যে মিস করি, আমি যে ভালোবাসি, এই কথাটা তুমি বাংলাদেশের মানুষের কানে কানে বলে দিও, তুমি জানাই দিও আমি তাদেরকে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড মিস করি। বন্ধুত্বের রীতি এটা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তো সখার রীতি, বন্ধুত্বের রীতি এটা, আমি তোমাকে অনুরোধ করেছি, এই কথা তুমি বাংলাদেশের মানুষের কানে বইল। আমি বিদেশে আছি কিন্তু সব সময় তোমার কলকল ধ্বনি আমি শুনতে পাই। যেমনটা মানুষ রাত্রেবেলা ঘুমায় গেলে স্বপনের মধ্যে, স্বপনের ঘোরে, নিশার স্বপনে শুনে, ওই রকম করে আমি শুনতে পাই। আমি তোমাকে প্রচণ্ড মিস করি। তো কবিতার মধ্যে আসো, সতত হে নদ তুমি পরমোর মনে, সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। এখন অনেকে প্রশ্ন করে, ভাইয়া সনেট তো বুঝাইলেন না। সনেট, সনেটের মধ্যে 14টা লাইন থাকে। এই 14 লাইনে, 14টা প্রথম যে অংশটা 14 লাইন দুভাগে বিভক্ত থাকে। প্রথম 8 লাইনকে বলা হয় অষ্টক, আর পরের যে 6 লাইন এটাকে বলা হয় শতক বা ষষ্ঠক। এই প্রথম 8 লাইনে কবি তার ভাবের প্রবর্তনা দেখান, ভাবের প্রবর্তন, আর এখানে দেখান ভাবের পরিণতি। অর্থাৎ পুরা কবিতায় মিলে একটা ভাব আছে, ওই ভাবের উপস্থাপন থাকে প্রথম 8 লাইনে, ওই ভাবের উপসংহার থাকে পরের 6 লাইনে। 8 আর 6 মিলে হচ্ছে 14। এখন এই 14 লাইনের প্রতি লাইনে আবার 14টা করে মাত্রা থাকে। 14 লাইন পার লাইনে একটা করে মাত্রা, মনে রাখবা। এখন প্রশ্ন করতে পারো, ভাইয়া মাত্রা কি? কবিতার ছন্দ হিসাব করার জন্য একটা টার্ম হচ্ছে মাত্রা। এই মাত্রা মানে উপরে টান দেওয়া না। এখানে তোমার বোঝানোর জন্য আমি সহজ করে বলবো, তুমি প্রতিটা বর্ণ পরে পরে এক একটা মাত্রা ধরবা। মূলত এখানে মাত্রা হচ্ছে অক্ষরের সাথে চলে। অক্ষর মানে সিলেবল। আমরা বাংলা যেটাকে অক্ষর বলি, এটা মানে কিন্তু বর্ণ না, এটা হচ্ছে সিলেবল।
সিলেবল মানে কি? যেমন তুমি এখানে বলছো হচ্ছে মন, তুমি এক শ্বাসে বা এক প্রয়াসে বলতে পারছো, গ্যাপ নাই। কিন্তু যখন তুমি বলবা গোলাপ, একটা গো একটা লাভ, গো লাভ, গো লাভ। আবার দেখো তুমি যখন বলবা বিশ্ববিদ্যালয়, জানো বিশ্ববিদ্যালয় শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে? দেখো বিশ্ববিদ্যালয়ের মধ্যে কয়টা আছে, একটা হচ্ছে বিশ, শো, বিদ, দা, লয়। দেখো কতগুলো অক্ষর আছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে, হিসাব করে এখন বের করছো? তাইলে বিশ্ববিদ্যালয় 1 2 3 4 5। ঠিক অক্ষরটাকে ইংলিশে বলা হয় সিলেবল। যেমন ইংলিশে যে পেন একটা সিলেবল, কিন্তু পেন্সিল দুইটা সিলেবল। এ জু কে শান, দেখছো সিলেবল বাড়তেছে, কমিউনিকেশন, তাই না? সিলেবল বাড়ে। তো ইংলিশে অক্ষরকে সিলেবল বলে আর বাংলাকে অক্ষর বলে, বাট আমরা আমাদের প্রায়োগিক ল্যাঙ্গুয়েজে প্রচলিত ভাষায় অক্ষর আর বর্ণকে এক করে ফেলি, ক খ গ ঘ গুলোকে আমরা অক্ষর বলে ফেলি, এটা ভুল। তো তুমি যখন কবিতা পড়বা, যেমন সতত হে নদ তুমি পড়ো মোর মনে, নে, এভাবে দুইটা অক্ষর ধরা হয় আর কি। তো তুমি তো কঠিন করো না, তুমি জটিল করবে না। আমি তোমাকে বলবো তুমি একটা বর্ণকে এক একটা মাত্রা ধরে আগায় ফেলবা। 14টা মাত্রা পাইবা এখানে, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, আবার 14। তাহলে তুমি প্রতিটা বর্ণকে এক একটা মাত্রা ধরবা, তোমার 14টা মাত্রা পাবা। ওকে, এখন আসো, তাহলে ভাইয়া অন্তমিল এটা কি কোনোদিন বুঝবো না? এটা তো আমাদেরকে প্রচন্ড ভোগায়। বইতে কি সব লিখছে, ক খ গ ঘ ক খ গ ঘ উমা, এটা কি? আচ্ছা, দেখো সতত হেন তুমি পরমোর মনে, এই যে নে আর লে, নে লে, নে লে, লে নে, তাহলে এখানে দুইবার লে ডাবল, তাই তো? এখন তুমি দেখো তো অন্তমিলের মধ্যে বইতে কি লিখছে, বলছে প্রথম যে 8 লাইন এটার অন্তমিল কি? ক খ, ক খ, ক খ, আবার খ, ক, অর্থাৎ এখানে খটা ডাবল। এখন সতত তোমার কথা মানে ভাবিয়ে বিরলে, আবার হে নদ তুমি পরমোর মনে। দেখো সতত হে নদ, সতত হে নদ তুমি পর মোর মনে। মনে রাখবা যেখানে নে থাকে এটাকে আমরা ক ধরবো। সতত তোমার কথা ভাবি এ বেরোলে, যেখানে লে থাকবে সেটাকে আমরা খ ধরবো। ক্লিয়ার? এটাই অন্তমিল। অর্থাৎ লাইনের শেষে ধ্বনিটা যেখানে গিয়ে নে দিয়ে শেষ ওইটাকে ধরবো ক, যেখানে লে দিয়ে শেষ ওইটাকে ধরবো খ। তুমি যখন এভাবে আগাইতে থাকবা তুমি দেখবা এরকম নে লে, নে লে, এভাবেই যাবে। হ্যাঁ, খেয়াল করো, আমার হাতের দিকে তাকায় থাকো, আমি কি বলি সেটা ভালো করে শোনো। তুমি দেখবা নে লে, নে লে, নে, তারপরে লে লে, তারপরে নে। এই যে এই দুইবার, এটাতেও লে পাবা, এটাতেও লে পাবা। বিশ্বাস হয় না? এই যে দেখো, বহু দেশ দেখিয়াছে বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। দুইটাই লে, দুগ্ধ স্রোতরূপে তুমি জন্মভূমি স্তনে। সো আমি যে অন্তমিল তোমার এখন দেখাইলাম এটা আমি এখন লিখে দেখাবো। ক খ, ক খ, ক খ, খ ক। চলো এখন লিখে দেখাই, তারপরে কবিতার মধ্যে ঢুকি। তোমার মনের মধ্যে যে খসখসানিটা আছে এটা কাটবে, তাই তো? ওকে, তাহলে আসো আমরা এই যে নে মানে হচ্ছে ক, লে মানে হচ্ছে খ, নে মানে আবার ক, লে মানে আবার খ, নে মানে আবার ক, লে মানে আবার খ, এই যে লে মানে আবার খ, নে মানে আবার ক। তাইলে তুমি এখন দেখো হিসাবটা মিলছে কি মিলে নাই? একদম পাক্কা মিলে গেছে। কেমনে? এই যে ক খ, ক খ, ক খ, খ ক। ওকে, আশা করি তুমি এটা নিয়ে আর কোনোদিন প্যাস খাইবা না। এখন আমি তো অষ্টক মিলাই দিলাম, তাহলে শতক মিলানো কার দায়িত্ব? তোমার দায়িত্ব। তুমি এবার শতক পড়বা, দেখবা লাস্টে কি আছে, এবং তুমি অন্তমিল পড়বা সে অনুযায়ী। এখানে যে ম্যাথ আমি তোমার করে দিলাম তুমি খালি সেটা বসাই দিবা, বসাই দিয়ে যখন মিলাই ফেলবা তোমার কাছে দেখবা খুব ভালো লাগবে। এবং অবশ্যই ওইটা তুমি মিলাইতে পারছো কিনা বা মিলাইতে গিয়ে কোনো সমস্যা ফেস করছো কিনা
কি প্রবলেম তোমার, ডেফিনেটলি কমেন্টে জানাইবা। আর তোমরা একটু শেয়ার দিবা ভিডিওগুলো, ভালো লাগলে যদি শেয়ার দাও, তাহলে আমরা যে তোমাদের জন্য কষ্ট করতেছি এটা জানতে পারলে বা দেখতে পারলে আমাদের খুব ভালো লাগবে, আমরা খুশি হব। ভালো জিনিস অন্যের সাথে শেয়ার করতে হয়। আর তুমি দেখলা, আচ্ছা ঠিক আছে সুন্দর বুঝলাম বলে চলে গেলে, এটা কিন্তু ভালো আচরণ না ভাইয়া, শেয়ার দিও। সতত হে নদ তুমি পড়ো মোর মনে, সতত মানে সবসময়, হে নদ তুমি পড়ো মোর মনে, তুমি আমার মনে পড়ো। সতত তোমার কথা ভাবি এই বিরলে, আমি সবসময় তোমার কথা এখানে ভাবি। বিরলে মানে লোকচক্ষুর অন্তরালে, আমি দূরে আছি, আমি সবসময় তোমার কথা ভাবি। সতত সবসময়, যেমতে লোক নিশার স্বপনে শুনে মায়া মন্ত্র ধ্বনি। মনে রাখো, ব্র্যাকেটের ভিতরের জিনিস পড়তে হয় না গদ্যে, কিন্তু কবিতায় পড়তে হয়। ওকে, দেখো এখন উনি বলছেন সতত তোমার কথা আমি বেরোলে ভাবি, অর্থাৎ এই লোকচক্ষুর আড়ালে দূরে আইস আমি এটার কথা, তোমার কথা আমি ভাবি। কিভাবে আমি এটা চিন্তা করি, কিভাবে তোমাকে আমি মিস করি, এটা বোঝাইতে গিয়ে উনি বলছেন, মানুষ যেমন করে ঘুমাইলে প্রচণ্ড মোহে যদি আচ্ছন্ন হয়, কোনো কিছুকে যদি মানুষ প্রচণ্ড ভালোবেসে ফেলে, সবসময় যদি সেটাকে নিয়ে ভাবতে থাকে, সবসময় যদি ওটা তার মনের মধ্যে থাকে, মানুষ ঘুমানোর পরেও কেমন একটা ঘোরের মধ্যে ওটাকেই যেন দেখে, ওটাকেই যেন শোনে, ওটাকেই যেন ফিল করতে থাকে, ওটা নিয়েই যেন ভাবতে থাকে। সো আমি তোমার প্রেমে এমনভাবে পড়ছি, আমি তোমাকে এতটা ভালোবেসে ফেলছি, তোমাকে আমি এতভাবে ধারণ করে ফেলছি, এমন শক্তিশালীভাবে তোমাকে আমি আপন করছি, আমি ঘুমানোর পরেও তোমাকে ফিল করি, আমি তোমাকে ভাবি, এতটাই ভাবি, তোমার যে জল, তোমার যে ঢেউ, তোমার যে ছন্দ, এটা আমি অনুভব করি। সতত সবসময়, যেমতি মানে যেমন করে লোক নিশার স্বপনে, মানুষ ঘুমায় গেলে, নিশা মানে রাতের বেলা, শুনে মায়া মন্ত্র ধ্বনি, কোনো কিছুর মায়ায় যদি সে পড়ে, ওই মায়ের মন্ত্র ধ্বনি যেমন করে সে শুনে, তেমনি আমি তোমারটা শুনি, তব কলকলে মানে তোমার কলকল ধ্বনির দ্বারা জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে। আমি এই কান জুড়াই, কেমনি জুড়াই, ভ্রান্তির ছলনে, ছলনে মানে ছলনায়, মিথ্যায়, ভ্রান্তি মানে ভুল। আমি জানি তুমি আমার কাছে না, আমি জানি এই আওয়াজ তোমার অরিজিনাল আওয়াজ না, বাংলাদেশ থেকে 1000 মাইল পাড়ি দিয়ে ফ্রান্স এই আওয়াজ আসতেছে না, আমি জানি আমি তোমার পাশে নাই, আমি জানি আমি ভ্রান্তির মধ্যে আছি, বাট আমি আমার অনুভূতির মধ্যে তোমাকে এমনভাবে ধারণ করছি, আমি তোমার আওয়াজকে এত বেশি ভালোবাসছি, এটা দিয়ে আমি আমার এই কানকে জুড়াইয়া ফেলি। অর্থাৎ আমার অনুভূতির জগতে শোনা শব্দ আমার কানকে পরিতৃপ্তি দান করে। আমি তোমাকে এতটাই ভালোবাসি, আমার অনুভূতির জগতে তোমার যে স্থান, সেটাকে আমি এমনভাবে আমার মধ্যে ধারণ করে ফেলছি, ওটা দিয়ে আমি আমাকে তৃপ্ত করি। এরপরে বলছে, বহু দেশ দেখিয়েছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। আমি তো অনেক দেশে গেছি, আমি অনেক নদ নদী দেখছি প্রচুর, বাট কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, কিন্তু তোমার জলে যেভাবে আমার তৃষ্ণা মিটতো, এমন করে তো কারো জল দ্বারা এই তৃষ্ণা আমার মিটে না। কেন মিটে না? লজিক নিচের লাইনে, দগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে, তুমি যেন জন্মভূমির স্তনে দুধের ধারা, যে ব্যাখ্যা তোমাদেরকে ভাইয়া কিছুক্ষণ আগে দিয়ে দিছি। কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, আমি তো বহু দেশে গেছি, বহু নদ দেখছি, কিন্তু তোমার পানি যেমন করে আমার তৃষ্ণা মিটাইতো, এজন্য স্নেহের তৃষ্ণা, ভালোবাসার তৃষ্ণা, এমন করে আর কারো জল, কোনো নদীর জল আমার তৃষ্ণা মিটায় না। কেন? তুমি তো জন্মভূমির স্তনে থাকা দুধের ধারা, তুমি তো আমার জন্মভূমি বাংলা মায়ের স্তন থেকে প্রবাহিত আমার জন্য দুধের ধারা, তাহলে কতটা ভালোবাসছে। বলছে এই তৃষ্ণা অন্য কেউ মিটাতে পারবে না। এরপরে দেখো আর কি হবে দেখা, এই যে পরের 6 লাইনে যে 2, 4, 6, ওইখানে কিন্তু ভাবের প্রবর্তনা করছেন উনি, ভাবের প্রকাশ করছেন, এখানে উপসংহার টানবেন। আর কি হবে দেখা যত দিন যাবে, কবি এখানে সংশয় প্রকাশ করছেন যে আমি কি আর ফিরতে পারবো আমার দেশে, আমি কি তোমার কোলে আর যেতে পারবো, তোমার পাশে বসে আমি কি আর শুনতে পারবো, আমার কি এমন ভাগ্য হবে। আমি মাইকেল বিদ্যাসাগর নিয়ে একটা বড় এপিসোড করার ইচ্ছা আছে আমার, সরাসরি একাডেমিক টপিক ধরে না, মাইকেল বিদ্যাসাগরের তাদের যে সম্পর্ক, তাদের যে কেমিস্ট্রি, মানে বাংলা সাহিত্যে তাদের যে অবদান, তাদের যে যুগলবন্দি, এটাকে বোঝানোর জন্য। মাইকেল যখন বিপদে পড়তেন, বিদ্যাসাগর তাকে সাহায্য করতেন, বুঝতে পারছো? এবং ওই বিদেশেও কিন্তু বিদ্যাসাগর তার জন্য টাকা পাঠাইছেন, এমনকি দেশে আসার জন্য বিদ্যাসাগর তাকে টাকা পাঠায় দেশে নিয়ে আসছেন। মাইকেলের চরম দুর্দিনে বিদ্যাসাগর ছিলেন তার সঙ্গী। দুজন তো সমসাময়িক মানুষ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবনকাল কোনটা? বিদ্যাসাগর জন্মাইছিলেন হচ্ছে 1820-এ, মারা গেছেন 1891-তে। আর মাইকেল দেখো সামান্য জুনিয়র,
1824 জন্মগ্রহণ করে 1873 মারা গেছেন। বুঝতে পারছো? জন্মাইছেন মাত্র 4 বছর পরে, মারা গেছে বেশ আগে। মাইকেল শরীরের প্রতি অনিয়ম করতেন প্রচুর, এই জন্য আগে আগে মারা গেছে বলা হয় আর কি। তো এই বিদ্যাসাগর মাইকেলের যে কেমিস্ট্রি বা যে যুগলবন্দি বাংলা সাহিত্যে, সেটা অন্যরকম। মাইকেলের সমস্ত দুর্দিনে বিদ্যাসাগর পাশে থাকতেন। এটা নিয়ে আমার একটা বিশাল এপিসোড আলাদা করে করার ইচ্ছা আছে, একদম 1-1.5 ঘন্টা নিয়ে বা 2 ঘন্টা নিয়ে মাইকেল বিদ্যাসাগরের জীবন এবং কর্ম, তাদের সম্পর্ক, এই জিনিসগুলোকে একদম একটা ফ্রেমে তুলে আনা। হয়তো সামনে করবো ইনশাল্লাহ, আর তোমরা চাও কিনা কমেন্টে বইলো। তো উনি নিজে সংশয় প্রকাশ করছেন যে আমি যেখানে আসছি, আমি যেভাবে আটকাইছি, আমার পকেটে টাকা নাই, মানুষ আমাকে চেনে না, আমি মানুষকে ওইভাবে চিনি না, যার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে, পৃথিবী তার কাছে অন্ধকার। তোমরা তো জানো এটা, যে নারীর স্বামী পুরুষ আর পুরুষের স্বামী টাকা। এটা জানো তোমরা? মাধ্যমিক পার হয়ে যাচ্ছ, বড় হয়ে গেছো না, তোমাদের তো এটা জানার কথা। নারীর স্বামী পুরুষ আর পুরুষের স্বামী টাকা। সো যদি পুরুষের পকেটে টাকা না থাকে, একদম তার অবস্থা লেজে গোবরে হয়ে যায়। তো উনি ওই জায়গায় বিপদে ছিলেন, এই জন্য উনি নিজেও নিজের প্রতি আসলে কনফিডেন্ট ওইভাবে ছিলেন না যে তিনি ফিরবেন কিনা। আর কি হবে দেখা যত দিন যাবে, তোমার সাথে কি আমার আর দেখা হবে যত দিন যায়। তারপরে তিনি স্মৃতিচারণ করছেন কিভাবে, বলছে তুমি যেন ছিলে প্রজা, সাগর যেন রাজা। কারণ প্রজা যেরকম রাজাকে কর দেয়, তুমিও কর দিতে কি তোমার পানিটা। সব নদী তোমরা জানো সাগরের দিকে বইতে থাকে, একসময় সাগরে গিয়ে সে মিলে যায়। তো কপোতাক্ষ কোন দিকে বইছে? সাগরের দিকে বইছে। একসময় গিয়ে কোথায় মিলে গেছে? বঙ্গোপসাগরে। তো প্রজা যেমন রাজাকে কর দেয়, ট্যাক্স দেয়, ঠিক তুমিও যেন প্রজা হয়ে রাজা ওই সাগরকে কি দিছো? ট্যাক্স দিছো। দিছো কি ট্যাক্স হিসাবে? পানিটা। অর্থাৎ তোমার প্রবহমান পানি একসময় গিয়ে মিশে গেছে সাগরে, তুমি যেন প্রজা, সাগর যেন রাজা, তুমি তাকে পানি ট্যাক্স হিসেবে দিয়ে দিছো। এরকম একটা চিন্তা তিনি করছেন কপোতাক্ষ নিয়ে, স্মৃতিচারণ করছেন। তারপরে আবার বলছে আমি তোমাকে এত মিস করি, এত ভালোবাসি, তুমি আমার বন্ধু, তুমি আমার ভালোবাসার কেউ, তোমাকে তো আমি মিস করি। তোমাকে মিস করার ভিতর দিয়ে যে আমি বাংলার মানুষকে মিস করি, তোমাকে মিস করার ভিতর দিয়ে যে আমি বাংলার প্রকৃতিকে মিস করি, এটা তুমি বলে দিও, বঙ্গজ জনের কানে বলে দিও, মানে বাঙালির কানে বলে দিও। আমি যে বিদেশে আইসে প্রবাসে তোমার নামে, তোমার প্রেমে বিভোর হয়ে গেছি, লইছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে, আমি যে তোমার নামে বিভোর, এটা তুমি বলে দিও। কাম দ্য পয়েন্ট। এই যে দেখো, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি। এই যে প্রজারূপে মানে তুমি প্রজা, রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি। বাড়ি মানে পানি, মানে তুমি প্রজা, সাগর রাজা, তাকে বাড়িরূপ কর দিতে। এই মিনতি তোমার প্রতি আমার একটা অনুরোধ, গাইবে। ওই গাইবে কথাটার সৃষ্টপ্রমিত আধুনিক একটা বাংলা তিনি এখানে ইউজ করছেন, গাবে। এই মিনতি গাবে বঙ্গজজনের কানে, তুমি বলে দিও বাঙালির কানে, সখে বন্ধু সখারিতে, বন্ধুত্বের রীতি অনুযায়ী, বন্ধুত্বের রীতি অনুযায়ী তুমি আমার কথা, আমার আবদার মিটায়ও। নাম তার মানে আমার এই প্রবাসে, বলছে যে সখে সখারিতে, নাম তার এই প্রবাসে মজে প্রেম ভাবে, লইছে যে নাম তবু বঙ্গের সঙ্গীতে। তোমার নাম যে আমি আইসে এই প্রবাসে এত দূরে বসে বসে, এখন আমি তোমার নাম নিচ্ছি, আমি যে তোমাকে মিস করি, তোমার প্রেমে আমি মজে আছি, তোমার নাম যে আমি বঙ্গের সঙ্গীতে লিখছি। সঙ্গীতে মানে আমার সৃষ্টিকর্মে, আমার লেখায়, আমার সাহিত্যে, আমার কাব্যে আমি যে তোমাকে তুলে আনছি, আমি যে তোমাকে মিস করি, তোমাকে তো আমি ভালোবাসি, তুমি এটা বলে দিও বাঙালির কানে। এখন তোমার যদি আমি প্রশ্ন করি যে এই কবিতায় কবির যে ভাব ফুটে উঠছে, এক কথায় বলো তো কি ভাব? এটা কে না বুঝবে? এক কথায় বলো, এটা দেশপ্রেম। প্রবল দেশপ্রেমের বহিঃপ্রকাশ ঘটেছে। তুমি দেশের প্রকৃতিকে ভালোবাসো মানে দেশকে ভালোবাসো, দেশের মানুষকে ভালোবাসো। তুমি যেখানে থাকবে না, ওইটা তোমার কাছে প্রচণ্ড আবেগের জায়গা হবে, যদি সেটা শৈশবের জায়গা হয়। আমি আমার গ্রামে যেখানে বড় হয়েছি, আমি এখন এই গ্রামকে মিস করব না? আমি শহরে থাকি হয়তো দীর্ঘকাল হয়ে গেছে, প্রায় 15-16 বছর ধরে গ্রামে মাঝে মধ্যে যাই, কিন্তু আমি যখন শহরে থাকি আমি প্রচণ্ড মিস করি আমার সেই পুকুর পাড়, পুকুরের পাশে যে জমি, ধানি জমি, বিভিন্ন ফসল, পুকুর পাড়ের গাছের নিচে বসে থাকা, ইত্যাদি ইত্যাদি। মানে গ্রাম মানে শৈশব, মানে যেখানে তুমি বড় হইছো, যেখানে তোমার শেকড়, ওই জায়গাগুলোর প্রতি তোমার অনুভূতি অন্যরকম হবে, এবং এটা খুব স্বাভাবিক। আর এটাই উনি এখানে দেখাইছেন। তাহলে এই কবিতায় কবির প্রকাশিত ভাব, এক কথায় যদি বলবা দেশপ্রেম। এরপরে আসো আমরা একটু বহু নির্বাচনী প্রশ্নের দিকে যাব। এগুলো অবশ্যই সবগুলো বোর্ড প্রশ্ন, তো আমরা একটু দেখব প্রশ্নগুলোর দিকে। দেখো, এটা ঢাকা বোর্ড 2025 সালের প্রশ্ন। সতত শব্দের অর্থ কি? সতত মানে হচ্ছে সর্বদা, মানে সবসময়। সতত তোমার কথা ভাবিয়ে বিরলে, সবসময় তোমার কথা আমি এখানে ভাবি, বিরলে ভাবি।
কপোতাক্ষ নদ কবিতায় কবি মাইকেল মধুসূদন দত্ত তাকে স্মরণ রাখার জন্য কাকে সবিনয়ে মিনতি করেছেন? বঙ্গবাসীকে, বঙ্গজনকে, স্বদেশকে, কপোতাক্ষ নদকে। দেখো বলছে তুমি বাংলার মানুষের কাছে বলে দিও, বঙ্গজনের কানে বলে দিও। কথাটা খেয়াল করো, একটু প্রশ্নটা দেখো, ভালো মতো বোঝো। বলছে এ মিনতি গাবে বঙ্গজনের কানে শখে সখারিতে, নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে লইছে যে নাম তো বঙ্গের সঙ্গীতে। তাহলে খেয়াল করো তো, বাড়ির উপকর তুমি এ মিনতি গাবে বঙ্গজনের কানে, বঙ্গজনের কানে তুমি বলে দিও যে আমি মিস করি। তাহলে বাংলার মানুষকে তিনি মিস করেন এটা বলতে বলছেন। কিন্তু বলছে কবিতায় কবি তাকে স্মরণ রাখার জন্য কাকে সবিনয়ে মিনতি করেছেন? মিনতি করেছেন তো কপোতাক্ষ নদকে, যে তুমি আমাকে ভুলে যেও না, আর আমার কথা তুমি বলে দিও বঙ্গজনের কানে। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। তাহলে নয়ন সম্মুখে তুমি নাই মানে আমার চোখের সামনে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই। ঠাই মানে আশ্রয়। তুমি আমার চোখের সামনে নাই, চোখের ভিতরে আশ্রয় নিছো। অর্থাৎ বাস্তবিক অর্থে তুমি আমার সামনে নাই, ফিজিক্যালি নাই বা মূর্ত আকারে নাই, আমার স্মৃতিতে, আমার মনে, আমার অনুভূতির মধ্যে ঢুকে পড়েছ। উদ্দীপকের এই ভাবটি ফুটে উঠেছে কোন চরণে? ঢাকা বোর্ড 2025-এর প্রশ্ন। জুড়াই এ কানামি ভ্রান্তির ছলনে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, আর কি হবে দেখা যতদিন যাবে, সতত হে নদ তুমি পরমর মনে। এটা সতত হে নদ তুমি পরমর মনে, তুমি আমার মনে পড়ো, মনের মধ্যে ঠাঁই নিয়ে নিছো। আর কি হবে দেখা যতদিন যাবে, এ উক্তিতে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? আকুলতা, কাতরতা, সন্দেহ, দেশপ্রেম। দেখো এটা একটা মানে হাই লেভেলের কোশ্চেন। আর কি হবে দেখা যতদিন যাবে উক্তিতে কবির কোন ভাব প্রকাশ পেয়েছে? আমি দূরে আছি লম্বা সময় ভবিষ্যতে, তোমার সাথে কি আমার আর দেখা হবে? তাহলে কবির একটা সংশয় বলতে পারো, কবি নিজেও শিওর না দেখা হবে কিনা। তাহলে যেটা সংশয় ওটা সন্দেহ। আকুলতা আমি তোমার সাথে দেখা করতে চাই বা তোমার সাথে দেখা না করে আমি ব্যথিত হয়েছি, ওটা কাতরতা। আর পুরা কবিতার মধ্যে হচ্ছে দেশপ্রেম। তো তুমি দেশপ্রেমকে একটা লাইনে কোট করতে পারবা না। বলছে আর কি হবে দেখা যত দিন যাবে, সামনের ভবিষ্যতের দিনগুলোতে তোমার সাথে কি আমার আর দেখা হবে? ডাউট, এটা সন্দেহ বেশি ভালো উত্তর। জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে, চরণটিতে প্রকাশ পেয়েছে স্তুতি, কৃতজ্ঞতা, আক্ষেপ, তৃপ্তিবোধ। তৃপ্তিবোধ মানে আমি দূরে থাকলেও তোমার আওয়াজ শুনে শুনে আমি আমার কান যেন জুড়াই, আমি আমাকে প্রবোধ দিই, আমি আমাকে বুঝাই। এরপরে আসো পরের পার্টে। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন। ওকে, অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি সবরে তিতাস, কি গভীর জলধারা ছড়ালো হৃদয়ে আমার। এটা আল মাহমুদের লেখা তিতাস কবিতার লাইন। আল মাহমুদ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কবি, তিতাস পাড়ের মানুষ। তিতাস কিনে তিনি স্মৃতিচারণ করছেন। বলছে আমি তিতাসের তীরে গিয়ে বসি, তিতাসের তীর থেকে উঠে আসি। আমি যখন উঠে আসি বিছানায় গায়ে দিয়ে ঘুমিয়ে যায়, অবসাদে আমার দুই চোখে ঘুম নেমে আসে, তারপরও আমি তিতাসকে মন থেকে মুছতে পারি না। এটা আমার মনের মধ্যে শেকড় গেড়ে বসে থাকে। বলছে অবসাদে ঘুম নেমে এলে আমার চোখে যখন ঘুম আসে, আবার দেখেছি সেই ঝিকিমিকি সবরি তিতা। সবরি মানে এখানে শিকারী। বলছে সেই শিকারী তিতা। শিকারী এই অর্থে তুমি আমার মনকে হরণ করে নিয়েছো। আর যদি উপরে রেফ দিয়ে দেওয়া হয় সর্বরী, সর্বরী মানে কিন্তু রাত, রাতের বেলা যে নিশি, তার আবার সমার্থক শব্দ সর্বরী। শুধু যদি সবরই হয় তখন এটা দ্বারা বোঝাবে হচ্ছে শিকারী। কি গভীর জলধারা ছড়ালো হৃদয়ে আমার। আচ্ছা, এখন প্রশ্ন করছে উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? নদীর প্রতি অনুরাগ, স্বদেশ প্রেম, স্মৃতিকাতরতা, নদীর প্রতি মিনতি। আচ্ছা, নদীর প্রতি অনুরাগ আছে, স্মৃতিকাতরতা, অবসাদে ঘুম নেমে এলে আবার দেখেছি সেই ঝিকিমিকি সবরী তিতাস, কি গভীর জলধারা ছড়ালো হৃদয়ে আমার। এটা স্মৃতিকাতরতার দিকে যেতে পারে। পরের প্রশ্নটা দেখলে একটু বুঝতে পারবো আমরা। দেখি, ফুটে ওঠা দিকটি প্রকাশ পেয়েছে কোন চরণে? সতত তোমার কথা ভাবিয়ে বিরলে। ওকে, এই তো ধরছি। জুড়াইয়ে কান আমি ভ্রান্তির ছলনে, এই তো ধরছি। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে। তাহলে উপরের দুইটার মধ্যে দেখো একটা স্মৃতিকাতরতার ভাব আছে, রাইট? আমি তোমার কাছ থেকে চলে আসছি বাট আমার স্মৃতি জুড়ে তুমি রয়ে গেছো। দ্যাট মিনস এখানে স্মৃতিকাতরতা এবং এখানে তুমি পরের দুই লাইনে আবার স্মৃতিকাতরতা খুঁজে পাইছো। 1 আর 2 হচ্ছে ভালো উত্তর। 1 আর 2 কোথায় আছে নাকি এক জায়গায়? এই যে
এরপরে আসো পরের পার্টে। মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষণদের কাছে কি মিনতি করেছেন? নিরবধি বয়ে চলতে, বঙ্গজনের কাছে গান গাইতে, প্রজারূপে রাজাকে কর দিতে, প্রেমভাবে তাকে স্মরণ করতে। বঙ্গজনের কানে গান গাইতে, প্রেমভাবে তাকে স্মরণ করতে। দেখো, বঙ্গজনের কানে কানে বলে দিও তুমি, তোমার প্রতি আমার একটা অনুরোধ আছে। খেয়াল করো, আমরা একটু কবিতার মধ্যে যাই, আবার একটু পেছনে যাব। কবিতাটা কোথায়? কবিতাটা হচ্ছে এইখানে। এ মিনতি গাবে বঙ্গজনের কানে, যে দেখো সখে সকারিতে, প্রজারূপে রাজরূপ সাগরের দিতে, বাড়িরূপ কর তুমি এ মিনতি গাবে বঙ্গজনের কানে সখে সকারিতে। তোমার প্রতি আমার একটা অনুরোধ আছে, তুমি বঙ্গের মানুষের কানে বইল। তাহলে বঙ্গের মানুষের কানে কি বলবা? আমি যে তোমাকে, বাংলাদেশকে মিস করি, এটা তুমি বঙ্গের মানুষের কানে বলে দিও। এইটা হচ্ছে মিনতি। ওকে, তো প্রশ্ন হচ্ছে, মাইকেল মধুসূদন দত্ত কপোতাক্ষণদের কাছে কি মিনতি করেছেন? প্রেমভাবে তাকে স্মরণ করতে, বঙ্গজনের কানে গান গাইতে। তো বঙ্গজনের কানে গান গাইতে, এটাই তো সব থেকে ভালো উত্তর। তুমি বঙ্গজনের কানে বইলো আমার কথা, আমি যে তোমাকে স্মরণ করি। এরপরে হচ্ছে চতুর্দশপদী কবিতার অষ্টকে কি থাকে? অষ্টকে থাকে হচ্ছে ভাবের প্রবর্তনা, মানে উপস্থাপন। এরপরে থাকে হচ্ছে রাফি চাকরির সুবাদে জাপান যায়, সেখানকার প্রকৃতি উন্নত পরিবেশ তার ভালো লাগলেও খাবার একদমই সে খেতে পারে না। খাবারের টেবিলে বসলেই মনে পড়ে তার মায়ের হাতের রান্নার কথা। অবসরে মায়ের সাথে ফোনে কথা বলে, সহপাঠী ও খেলার সাথীদের সাথেও সে মানে কথাও সে জানতে চায় সে মায়ের সাথে কথা বলার সময়। ওকে, উদ্দীপকের রাফির মানসিকতার সাথে কবিতাক্ষ নদ কবিতার কোন চরণের সাদৃশ্য রয়েছে? সতত হ্যাঁ নদ তুমি পরমোর মনে, জোড়াই একান আমি ভ্রান্তির ছলনে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, দুগ্ধ স্রোতরূপে তুমি জন্মভূমি স্তনে। জাপান গেছে, প্রকৃতি এবং পরিবেশ ভালো লাগছে, ওখানকার খাবার খেতে পারে না, খাবার টেবিলে বসলেই মনে পড়ে মায়ের হাতের রান্নার কথা। তাইলে দুগ্ধস্রোতরূপে তুমি জন্মভূমি স্তনে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, জোড়াই একান আমি ভ্রান্তির ছলনে, সতত হয় নদ তুমি পরমোর মনে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। এটা বেশি মানে তোমার হচ্ছে ক্লোজ, মানে আমার দেশ, আমার মা যেভাবে আমার সমস্ত কিছুকে ফিল আপ করছে, এটা আর কেউ করতে পারে না। মনে তো পড়ে, জোড়াই একান আমি ভ্রান্তির ছলনে তো বটে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, মায়ের হাতের রান্নার বিকল্প আর কোনো কিছু হয় না। আচ্ছা, পরের প্রশ্ন একটু দেখি। উদ্দীপকের মূলভাবে কপোতাক্ষণদ কবিতার যে বিষয়টি প্রকাশ পেয়েছে তা হলো স্মৃতিকাতরতা, নিষ্ঠুর বাস্তবতা, স্বদেশের প্রতি ভালোবাসা। নিষ্ঠুর বাস্তবতা নিতে পারবা না, স্মৃতিকাতরতা নিতে পারবা, স্বদেশের প্রতি ভালোবাসা নিতে পারবা। তাহলে 1 এবং 3 নিতে পারবা, এটা উত্তর। আর এখানে যথেষ্ট কাছাকাছি, কারণ ওই পাশে তুমি স্মৃতিকাতরতা নিছো, ভালোবাসাও নিছো। তো সেই হিসাবে স্মৃতিকাতরতা, ভালোবাসা সবগুলোর মধ্যে কম বেশি তুমি এখানে রিলেট করতে পারবা। কিন্তু উন্নত পরিবেশ ভাল লাগছে, কিন্তু ওখানকার খাবার খাইতে পারে না, খাবার টেবিলে বসলে মাকে তার মনে পড়ে। সো এইটা তাকে আর কেউ ফিল আপ করে দিতে পারছে না, এটাতে তাকে ফিল আপ করে দিতে পারছে না। দুগ্ধ স্রোতের উপরে তুমি জন্মভূমি স্থন, এটাও যায়, বাট এটা ভালো উত্তর আই থিঙ্ক। এরপরে সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি, আম করে আবার ধুম। কবিতা শুনি তোমার পরিত কোন কবিতার ভাবকে ধারণ করেছে? কপোতাক্ষণ, স্মৃতিকাতরতা, ছোটবেলার ব্যাপার। উক্ত ভাব যে চরণে প্রতিফলিত, পৃথিবীর এসব গল্প বেচরবে চিরকাল না, ওরে মুখ পোড়া কথা গিয়েছিলে এমন কালি সাজে, বা আমি বাংলার আলপদ্যে 1000 বছর চলি, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। এটা বাকিগুলো মিলছে না। কপোতাক্ষ কবিতা কবি সাগরকে কি রূপে কল্পনা করেছেন? রাজা, সাগর রাজা, কপোতাক্ষ প্রজা। লইছে যে নাম তব বঙ্গের সঙ্গীত, এখানে কার নামের কথা বলা হয়েছে? লইছে যে নাম তব, কপোতাক্ষ নদের। সাজির লেখাপড়ার উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়, অস্ট্রেলিয়ার সৌন্দর্যে মোহিত হলেও সাজির নিজের দেশকে এক মুহূর্তে ভুলতে পারে না। উদ্দীপকের ভাবটি নিচের কোন চরণের সাথে সম্পৃক্ত? সতত হ্যাঁ নদ তুমি পড়ো মোর মনে, আর যাইতে হবে না, এটাই। সবসময় নিজের দেশকে মনে পড়ে, মানে সবসময় নদকে মনে পড়ে। এরপরে জীবন সঙ্গীত কবিতার নিচের কোন ভাবটি সাদৃশ্যপূর্ণ? তো জীবন সঙ্গীত এখানে আসার কথা না, আমি এটা বাদ দিয়ে দিচ্ছি, এটা আলাদা ক্লাসে আমরা আলোচনা করব। এরপরে আসো কপোতাক্ষ নদ কবিতার অষ্টকের মিল বিন্যাস কিরূপ? সনেটের অষ্টকে কি থাকে? কপোতাক্ষ নদ কবিতার অষ্টকের মিল বিন্যাস প্রথম দিকে না, তাহলে ক খ, ক খ, ক খ,
খ ক 2 4 6 8 এটা তোমাদের শুরুতে দেখাইছি। অষ্টকে কি থাকে? ভাবের প্রবর্তনা, ভাবের প্রবর্তনা থাকে। এরপরে বলছে মাইকেল মধুসূদন দত্তের অমর কীর্তি কোনটি? মেঘনাদ বধ কাব্য, তার শ্রেষ্ঠ বই এটা। হ্যাঁ, মহাকাব্য, এটা তার অমর কীর্তি। মাইকেল মধুসূদন দত্ত কত খ্রিস্টাব্দে খ্রিস্টধর্মে দীক্ষিত হন? 1843। তার 19 বছর যখন বয়স। অষ্টক কি? অষ্টক হচ্ছে চতুর্দশপদী কবিতার বা সনেটের প্রথম 8 লাইন। তাহলে আমরা বলবো সনেটের প্রথম 8 চরণ। এরপরে সনেটের ষষ্ঠকে কি থাকে বা ষটকে কি থাকে? থাকে হচ্ছে ভাবের পরিণতি। কবিতাখ নদ কোন জেলায় অবস্থিত? যশোর। কবিতাখ নদ কবিতায় কি রূপে সাগরকে কর দেওয়ার কথা বলা হয়েছে? প্রজা রূপে। তুমি প্রজা, সাগর রাজা। বিরলে অর্থ কি? বিরলে অর্থ হচ্ছে একান্তে, নিরিবিলি, কেউ নাই এমন। সনেট এর বাংলা প্রতিশব্দ চতুর্দশপদী কবিতা বলি। এরপরে হচ্ছে অনুধাবন। কবিতাখ নদ কবিতায় কবি কিভাবে কান জুড়িয়েছেন বুঝিয়ে লেখো, অথবা জুড়াই এ কান আমি ভ্রান্তির ছলনে বুঝিয়ে লেখো। মনে রাখবা, তোমরা জ্ঞানমূলক প্রশ্নটা এক কথায় বা এক বাক্যে লিখবা। অনুধাবনমূলক প্রশ্নটা 3 থেকে 5 লাইনের মধ্যে শেষ করে দিবা। প্রথম লাইনে অনুধাবনের জ্ঞানটা 1 লাইনে পরিষ্কার করে লিখবা। তোমরা যদি চাও কিভাবে একটা উত্তম সৃজনশীল লিখতে হয়, সেটার উপরে ভাই একটা আলাদা ভিডিও বানায় দিবনি। এখানে কবিতাখ নদ কবিতায় কবি কিভাবে কান জুড়িয়েছেন, আবার আরেকটা প্রশ্ন বলছে জোড়াইয়া কান আমি ভ্রান্তির ছলনে বুঝিয়ে লেখো। তাহলে তুমি বলবা কবি ভ্রান্তির ছলনে নিজের কানকে জুড়িয়েছেন, জ্ঞানমূলকে যাবে এটা। অথবা কবি তার কল্পনায় কবিতাখ নদের কলকল ধ্বনি শুনে নিজের কানকে জুড়িয়েছেন। তারপরে বলবা কবি দূর দেশে থাকলেও, প্রবাসে থাকলেও তিনি তার দেশ, তার প্রকৃতি, দেশের মানুষ এবং কপোতাক্ষকে এত বেশি ভালোবাসছিলেন, তিনি সব সময় অবচেতন মনে কপোতাক্ষ নদের কলকল ধ্বনির জন্য শুনতে পেতেন এবং এভাবেই তিনি নিজের মনকে তৃপ্ত করতেন। এই তো উত্তর হয়ে গেছে। বেশি লেখার দরকার নেই, জিরো ফ্যাট অ্যান্সার, যা উত্তর তাই লিখবা। ঠিক আছে? অতিরিক্ত লিখলে অতিরিক্ত নম্বরটা ভুল, ভালো লিখলে বেশি নম্বর। দুগ্ধ স্রোতরবি তুমি জন্মভূমি স্তনে বলতে কি বোঝানো হয়েছে? অথবা কবিতাখ নদ কবিতায় কবি কবিতাখ নদকে দুগ্ধ স্রোতরবি বলেছেন কেন? যেহেতু দেশ তার মায়ের মতো, এখানে এই যে নদ, তার যে জল, এটা তার কাছে মায়ের দুধের ধারার মতো। এটা প্রথম লাইনে জ্ঞানমূলকে দিয়ে দিবা। তারপরে বলবা কবি মনে প্রাণে দেশকে ভালোবাসেন, এখানে তিনি বড় হয়েছেন এ তার শৈশবের নদী এবং প্রকৃতি। তিনি প্রবাসে বিভিন্ন নদ নদী দেখলেও কপোতাক্ষের মতো কোনো নদ বা কোনো নদীর পানি তাকে এমন তৃষ্ণা মেটাতে পারে না বা এতটা তৃপ্তি দিতে পারে নাই যেমনটা কপোতাক্ষ পেরেছিল। এই জন্য তিনি কপোতাক্ষ নদের জলকে মায়ের স্তনের দুধের সাথে কম্পেয়ার করেছেন বা তুলনা করেছেন। প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বায়ুরূপ কর্তুম, এর দ্বারা কি বোঝানো হয়েছে? স্মৃতিকাতরতা। 1 2 কপোতাক্ষের যে বয় চলা, তার যে নিরবধি চলা, এটাও বোঝানো হয়েছে। কারণ যদি কপোতাক্ষ না বইতো, তার মধ্যে জীবনের গতি না থাকতো, তাহলে তো এটা আলটিমেটলি নদী থেকে পতিত হইতো না। সাগরের ধর্মই হচ্ছে নদীর মধ্যে সে গিয়ে পতিত হবে। তো নদীতে পতিত হওয়ার মধ্যে কি বলে, সরি, সাগরের ধর্ম নদীতে না, নদীর ধর্ম সাগর, আই এম সো সরি। তো নদীর ধর্ম হচ্ছে সে একটা সময় কি হবে, সাগরের মধ্যে গিয়ে পতিত হবে। তো এই যে প্রবহমানতা, এই যে তার শক্তি, এটা তার একটা অন্যতম বৈশিষ্ট্য। স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে? ভালোবাসার দেয়া বা ভালোবাসার দ্বারা প্রদত্ত দান, ভালোবাসার কারণে দেওয়া কোনো কিছু। সন্তানের প্রতি যেমন মায়ের স্নেহ, মায়ের যে ভালোবাসা, এটার কোনো সীমা নাই, সীমাহীন। ঠিক স্নেহের তৃষ্ণা মানে হচ্ছে এটা, ভালোবাসার মাধ্যমে যে তৃষ্ণাটা মিটিয়ে দেওয়া হয় সেই তৃষ্ণা, এবং সেই তৃষ্ণা মিটেইছে কপোতাক্ষের জল, কাকে? কবিকে। এই জন্য কপোতাক্ষের জল দ্বারা কবির যে তৃষ্ণা মিটে যাওয়ার ব্যাপার, এটাকে কবি বলেছেন স্নেহের তৃষ্ণা বা ভালোবাসার তৃষ্ণা। আর কি হবে দেখা, এরূপ সংশয় প্রকাশ করেছেন কেন? ওই যে আমি ওখানে সন্দেহ নিছিলাম, এই কারণে নিছিলাম, আর এখানে সংশয় দিয়ে আসে এই কথাটা সরাসরি। কবি যেহেতু দূরে ছিলেন, কবি যেহেতু কপোতাক্ষ থেকে 1000 মাইল দূরে ছিলেন, এবং বলতে পারো এক প্রকার দেশের মানুষ ছাড়া নিঃসঙ্গ স্বজনহীন অবস্থায় ছিলেন, এজন্য কবি তার প্রেমে বিরহ এতটা কাতর ছিলেন, উনি নিজেও আসলে নিশ্চিত ছিলেন না তিনি আবার দেশে ফিরবেন কিনা, কপোতাক্ষের সাথে তার আর দেখা হবে কিনা। এটা তার আরেকটা ভালোবাসারই প্রকাশ। প্রচণ্ড ভালোবাসার কারণে তিনি
এত বেশি অনুরক্ত ছিলেন, আমরা যাদেরকে মিস করা বলি আর কি, সেখান থেকে তিনি বলছেন আর কি হবে দেখা। এরপরে সৃজনশীল প্রশ্ন দেখো, বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউসাগে যেটা বনলতা বাঁধি হর্ষে খেয়েছি দোল। আমার যদি ভুল না হয় এটা সুফিয়া কামাল লেখা কবিতা। কুলের কাটার আঘাত সহিয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃতের স্বাদ যেন লোভিয়াছে গায়ের দুলালি মেয়ে। ইয়েস, সুফিয়া কামালের লেখা। এটার আরেকটা বিখ্যাত লাইন আছে, তোমরা হয়তো ঋতুবৈচিত্র্য কবিতার মধ্যে লিখো, পৌষ পার্বণে পিঠা খেতে বসে মায়ের বকুনি খেয়ে আরো উল্লাস বেড়েছে মনে, না সরি, পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বিষম খেয়ে আরো উল্লাস বেড়েছে মনে মায়ের বকুনি খেয়ে। পৌষ মাসে পিঠা খাইতে বসছে, বিষম লাগছে, অনেক সময় যে গলায় আটকে যায় খাবার, বিষম ওঠে না, অনেক সময় যে হেঁচকে ওঠে ওইরকম আর কি। হ্যাঁ, তো বলছে এরপরে মা দিছে ধমকি যে এত তাড়াহুড়া করে কেন খাও, তো মায়ের ধমকি খায় আরো উল্লাস বাড়ছে, ওখানকার কথা, ওই কবিতার লাইন এটা হওয়ার কথা। তো বহুদিন পরে মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউসাকে যেথা বনলতা বাঁধি হর্ষে খেয়েছি ধোল। বলছে ঝাউ গাছের শাখায় বনের লতা বেঁধে দোল খাইছি পল্লী মায়ের কোলে। কুলের কাটার মানে বড়ইয়ের কাটা, কুলের কাটার আঘাত সহিয়া কাঁচা পাকা কুল খেয়ে, কাঁচা পাকা কুল আমরা খাইছি, অমৃতের স্বাদ যেন লোভিয়াছে গায়ের দুলালি মেয়ে। ওই কুল যেন আমাদের কাছে অমৃতের স্বাদ দিয়েছে, আমি সেই গায়ের দুলালি মেয়ে। ওকে, প্রশ্ন করছে উদ্দীপকের সাথে কবিতা খনদ কবিতার সাদৃশ্য ব্যাখ্যা করো, স্মৃতিকাতরতা। এটা দিয়ে ব্যাখ্যা করবা, বেশি ভালো হবে। দেখি পরের লাইনে কি বলে। উদ্দীপক এবং কবিতা খনদ কবিতার মূল সুর অভিন্ন। এক্স্যাক্টলি, মূল সুর মানে হচ্ছে স্মৃতিকাতরতার আড়ালে দেশপ্রেম, রাইট? স্মৃতিকাতরতার আড়ালে, তোমরা যদি পাঠ পরিচিতি পড়ো হুবহু আমার কথাগুলো পাবা। স্মৃতিকাতরতার আড়ালে দেশপ্রেম, এটা জ্ঞান হিসাবে নিবা, বলবা মূল সুর হচ্ছে স্মৃতিকাতরতার আড়ালে দেশপ্রেম বলে মন্তব্যটা বিশ্লেষণ করবো। অর্থাৎ এখানে কিভাবে স্মৃতি মনে করার ভিতর দিয়ে দেশপ্রেম প্রকাশিত হয়েছে, কবিতার মধ্যেও কিভাবে স্মৃতিকে মনে করার ভিতর দিয়ে দেশপ্রেম প্রকাশিত হয়েছে, পাশাপাশি আলোচনা করলে স্ট্যান্ডার্ড অ্যান্সার দাঁড়ায় যাবে। এরপরে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। গ্রামে বেড়ে ওঠা শাহেদ জীবিকার সন্ধানে পাড়ি জমান স্বপ্নের দেশ সুইজারল্যান্ডে। আচ্ছা, সেখানে কাজ ও বেতন ভালো। শাহেদ আজ প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও মনের মধ্যে কিসের যেন অভাব অনুভব করেন। ওকে, ওখানে কাজ বেতন ভালো পাইছে, প্রতিষ্ঠিত, তারপরে মনের মধ্যে অভাব। চাকচিক্যময় শহরে জৌলুস ও কর্মব্যস্ততার কারণে শৈশবের স্মৃতি এখন তার মনে ধূসর হয়ে গেছে। চাকচিক্যময় শহরে জৌলুস ও কর্মব্যস্ততার কারণে শৈশবের স্মৃতি এখন তার মনে ধূসর হয়ে গেছে, ফিকে হয়ে গেছে। উদ্দীপকের কবিতা খনদ কবিতার বৈসাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো। বৈসাদৃশ্যপূর্ণ দিক মানে হচ্ছে এখানে স্মৃতি পরিষ্কার না, উনি স্মৃতি কাতর না, ওনার স্মৃতি মনে আছে, বাট স্মৃতির প্রতি তার আবেগ নাই, ইমোশন কাজ করে না, ধূসর হয়ে গেছে। আর কবিতার মধ্যে স্মৃতি তাজা, জীবন্ত, এতটাই জীবন্ত যে ঘুমের মধ্যেও কবি ওই স্মৃতিকে অনুভব করেন, ফিল করেন। এ হলো বৈসাদৃশ্য। আচ্ছা, উদ্দীপক এবং কবিতা খনদ কবিতার ভাবগত চেতনা অভিন্ন। হ্যাঁ, ভাবগত চেতনা হচ্ছে নিজের দেশের প্রতি টান, নিজের দেশের প্রতি মায়া, নিজের ভূমিকে ভালো লাগা। এখানে বলছে যে জৌলুস এবং চাকচিক্যের মধ্যে শৈশবের স্মৃতি এখন তার মনে ধূসর হয়েছে, কিন্তু ভুলে যায় নাই, দেশের প্রতি তার বিরূপ মনোভাব আসে নাই। সুইজারল্যান্ডে বসে বাংলাদেশকে সে গালি দিচ্ছে না, দেশের প্রতি তার ভালোবাসা আছে, স্মৃতিটা ধূসর লম্বা টাইমের গ্যাপের কারণে। তো এই জন্য উদ্দীপক এবং কবিতা খনদ কবিতার ভাবগত যে চেতনা, ভাবগত চেতনা হচ্ছে স্মৃতিকাতরতা, দেশের প্রতি অনুরাগ, এটা অভিন্ন, মানে দুইটা সেম। সো তুমি এটার সাথে একমত হবা, দেন বিশ্লেষণ করবা। এরপরে আসো, এই ছিল কথা, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। একটা বাণী দেখতে পাচ্ছি, তোমার স্বপ্ন যদি অন্যকে ভয় পাইয়ে দেয় তাহলে বুঝে নিও তুমি সঠিক পথে আছো। ডেফিনেটলি স্বপ্ন বড় করেই দেখতে হয়, এতখানি বড় করে দেখবা যে অন্যরা শুনলে তোমাকে পাগল ভাববে, অন্যরা শুনলে মনে করবে এটা তো অসম্ভব, এটা তো কোনোভাবেই সম্ভব না। তোমার স্বপ্ন মানুষকে ভয় দেখাইতে পারলে তুমি বুঝবা যে তুমি রাইট ট্র্যাকে আছো, তুমি বিশাল কিছু করবা। তো কেমন লাগলো অবশ্যই জানাবা, আর কোন কোন টপিকের ভিডিও চাচ্ছ, কিভাবে চাচ্ছ সেগুলোও বলবা। তোমাদের মতামতের অপেক্ষায় থাকলাম। ভালো থাকবো সবাই, আল্লাহ হাফেজ।